আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদী তার যে হত্যাকাণ্ডের যে মূল নায়ক হিসাবে যাদেরকে পুলিশ চিহ্নিত করেছে, সেই ফয়সাল করিম মাসুদ তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ভারতের পশ্চিমবঙ্গের আমাদের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে বনগাঁও এলাকা যেটা আছে, উত্তর 24 পরগনা যেটা যে জেলাটার নাম, সেখানকার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে তার সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলমগীর হোসেন, যে তাকেও আটক করা হয়েছে। এবং এই দুজনেই কিন্তু শরীফ ওসমান হাদীর হত্যাকারী এবং হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে আমাদের পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। এবং এটা আমি মনে করি একটা বড় খবর। এই কারণে বড় খবর যে এদেরকে যদি এখন জিজ্ঞাসাবাদ ঠিকঠাক মতো করা যায়, তাহলে হয়তো আমরা জানতে পারবো যে শরীফ ওসমান হাদীর হত্যার পেছনের মূল ক্রিয়ানকটা কে অথবা কারা। এবং এটা আমি মনে করি জানা খুবই জরুরি। দেখুন, আপনি যদি ওই সময়ের কথা চিন্তা করেন, যখন হাদীকে হত্যা করা হয়, তখন দেশে কি চলছিল, আপনার ঘটনা করে একটু পেছন দিকে তাকান। ঘটনা ঘটেছিল 2025-এর 12 ডিসেম্বর। ঠিক তার আগের দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যে নির্বাচনটা আমাদের হয়ে গেল ফেব্রুয়ারিতে। মানে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শরীফ ওসমান হাদীকে হত্যা করা হলো। এবং হত্যা করার পর যে দাবিটা সবচেয়ে বেশি জোরালোভাবে উঠল, সেটা হলো এখন নির্বাচন করা যাবে না, এখন দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। এবং শরীফ ওসমান হাদীর যে সংগঠন ইনকিলাব মঞ্চ, তারা তো বলাই শুরু করলো যে শরীফ ওসমান হাদীর বিচার সম্পন্ন হওয়ার আগে কোনো নির্বাচন হবে না। এবং এই দাবিতে তারা শাহবাগে কিন্তু অবস্থান নিল। সারা দেশে একটা হইচই পড়ে গেল। ওসমান হাদীর মৃত্যু নিয়ে কিন্তু রাজনীতি কম হয়নি, এবং সেই রাজনীতি ছিল বহুমুখী রাজনীতি। সেই রাজনীতির মাধ্যমে যে কাজগুলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়, প্রথমত লক্ষ্য ছিল যে সেই রাজনীতির মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আরেকটা রাজনীতি ছিল সেই ইস্যুটাকে সামনে রেখে আমাদের 71-কে আরও অবমূল্যায়ন করা, 71-এ যারা মহানায়ক ছিলেন তাদেরকে অবমূল্যায়ন করা। এবং সেই অবমূল্যায়নের একটা নমুনাও আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু যে হল ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে ছাত্রদের যে হল ছিল, সেই হলের নাম চেঞ্জ করে তারা কিন্তু সেখানে শহীদ হাদীর নামে নামকরণ করেছে। আরও অনেক করেছে। আমাদের জাতীয় কবির সমাধির পাশে হাদীর কবর দেওয়া হবে, এই ধরনের একটা হুজুগ তুলে সেটাও করা হয়েছে। আমি হাদীর অবস্থানকে অবমূল্যায়ন করছি না। হাদী অবশ্যই একজন, আমার বিবেচনা, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, তার সঙ্গে আমি একাধিক জায়গায় টকশো করেছি। আমার বিবেচনা হাদী একজন স্পষ্টবাদী লোক ছিল, এবং হাদী যা বলতো নিজের বিশ্বাস থেকে একটু অ্যারোগেন্সি ছিল, সেই অ্যারোগেন্সির সঙ্গেই সে কথা বলতেন। এটা নিয়ে আমার কোনো আপত্তিও ছিল না। এক একটা মানুষের টাইপ এক এক ধরনের হবে। হাদীর যে জিনিসটা আমি অপছন্দও করতাম, সেটা ওকে আমি বলেছিল ব্যক্তিগতভাবে, সে মাঝে মাঝে কিছু কিছু অশ্লীল শব্দ ব্যবহার করতো স্লোগানের সময়, মেঠো বক্তৃতার সময়। হাজি আমাকে বলেছিল জিনিসগুলো, যে আমরা তো ভাই এগুলো মাঠের বক্তৃতা অনেক কিছু বলতে হয়, সে মেঠো বক্তৃতা এগুলো ব্যবহার করত। বাট এই সমস্ত শব্দ আমি তাকে কখনো টকশোতে অথবা কোনো মিডিয়াতে ব্যবহার করতে দেখিনি। হাদীর যে দৃষ্টিভঙ্গি, হাদী অনেকেরই সমালোচনা করতেন। হাদী কিন্তু এনসিপির নেতৃত্বে সমালোচনা করেছেন। হাদী বলেছেন যে এনসিপি, এত বড় আন্দোলনটা এনসিপি জবরদখল করে নিয়েছে, এগুলো ছিল। এবং এই কারণে হাদীরকে অপছন্দ করার লোকের সংখ্যাই ছিল বেশি আমার ধারণা, কারণ সে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যার সমালোচনা করতো না। কাজে অপছন্দের যে কেউ তার হত্যার কিন্তু কারণ হয়ে থাকতে পারে। কিন্তু এটাও আবার সত্য, হাদী কিন্তু আমাদের যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, 24শে জুলাই এবং আগস্টে, সে আন্দোলনের একদম সম্মুখ সারির মুখ কিন্তু হাদী ছিলেন না। হাদী সেই অবদানের কথা কেউ বলতেও পারবেন। হাদী হয়তো পেছনে ছিলেন, কিন্তু তাকে আমরা সামনে কখনো দেখিনি। হাদী প্রথম আলোচনায় আসলো ইনকিলাব মঞ্চ করে, এবং আমি তো মনে করি যে 32 নম্বর ভাঙার ক্ষেত্রে তার একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সে প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল ভাঙার জন্য। এই সময়